হার্ড ইমিউনিটি গড়তে মোট জনসংখ্যার 70-80 ভাগকে নিতে হবে টিকা। কর্মসূচির বাইরে থাকছে 7 কোটি মানুষ। শাহজালাল বিমানবন্দরের 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অরক্ষিত। আধুনিক যন্ত্রের অভাবে ঠেকানো যাচ্ছে না চোরাচালান। গোয়েন্দা কর্মকর্তা সহ নানা পরিচয় প্রতারণা করে অল্প বয়সেই কোটিপতি দীপু। ইউটিউব দেখে কৌশল আয়ত্তের দাবি। আমদানির খবরে চালের দাম কিছুটা কমলেও আবারও বাড়ছে। সপ্তাহের ব্যবধানে মাঝারি ও মোটা চালের দাম বেড়েছে প্রায় 4%। বিশ্ব করোনায় একদিনে 12,000 মৃত্যু, নতুন শনাক্ত 5 লাখ। ফ্রান্সে দেখা দিয়েছে তৃতীয় ধাপের সংক্রমণ, বিস্তার রোধে কড়াকড়ি। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজুদ্দমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। হার্ড ইমিউনিটি গড়ে উঠতে 70 থেকে 80% মানুষকে টিকা নিতে হবে। তখনই দেশের সব মানুষকে করোনা ঝুঁকিমুক্ত বলা যাবে। কিন্তু অন্তঃসত্ত্বা 18 বছরের কম বয়সীদের টিকা না দেওয়ায় টিকার বাইরে থাকছে 7 কোটি মানুষ। এদের সুরক্ষায় আরও অন্তত 1 বছর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশের 37% জনগোষ্ঠী 18 বছরের কম বয়সী হওয়ায় করোনা টিকা পাবে না। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ক্যান্সার রোগী, মুমূর্ষু বা শয্যাশায়ী ও অন্তঃসত্ত্বাদের টিকা দেয়া হবে না। সব মিলিয়ে প্রায় 7 কোটি বাংলাদেশি টিকার বাইরে থাকছে। আরএনএ ভ্যাকসিনগুলোর ট্রায়াল চলতেছে, চাইনিজ ভ্যাকসিনের ট্রায়াল চলতেছে 1 থেকে 12 বছর বয়সী শিশুদের দেওয়ার জন্য। এই রেজাল্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই 1 থেকে 12 বছর শিশুদের যদি দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে যদি এটা ভ্যাকসিনটা যদি কার্যকরী হয় তখন আমরা দিতে পারবো। বিশেষজ্ঞরা জানান, এত মানুষ টিকার বাইরে থাকলে হার্ড ইমিউনিটি গড়ে ওঠা কঠিন। শতকরা 80 ভাগ টিকা যদি আমরা দিই, তাহলে 65 থেকে 70 ভাগ মানুষ টিকা তাদের দেহে টিকা কার্যকরী হবে। আমরা একটা পপুলেশন ইমিউনিটি বা জনগোষ্ঠী ভিত্তিক প্রতিরোধ ক্ষমতা আমরা অর্জন করতে পারবো। এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানে শতকরা 80 ভাগ মানুষ পর্যন্ত টিকার সেই ব্যবস্থা আমরা করেছি। যারা টিকা পাচ্ছেন না তাদেরকে আরো বেশ কিছুদিন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। হার্ড ইমিউনিটির সুযোগটা নিয়ে নিজেদের কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন আর কি, কিন্তু স্বাস্থ্যবিধি আমাদেরকে মানতে হবে। এই ব্যাপারে যেন কোনো শৈথিল্য প্রদর্শন করা, গাফিলতি করা, ঢিলে ঢালা ভাব এটা যেন আমরা না করি। এই ব্যাপারে সতর্ক হতে হবে সবাইকে। টিকা নেয়ার পর কতদিন মানুষ করোনা থেকে সুরক্ষিত থাকবে তা গবেষণা পর্যায়ে রয়েছে। সতর্কতায় সবাইকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে 7 ফেব্রুয়ারি শুরু হবে একযোগে টিকাদান। এরই মধ্যে শেষ সব ধরনের প্রস্তুতি। সরকারি হাসপাতালে প্রস্তুত 662টি টিকা কেন্দ্র। টিকা প্রয়োগে থাকছে প্রায় 7,000 প্রশিক্ষিত টিম। সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে এই পর্যন্ত আবেদন জমা পড়েছে 11,000। বিশ্বের 54তম দেশ হিসেবে টিকা কর্মসূচির উদ্বোধন হয়েছে বাংলাদেশে। পরীক্ষামূলক টিকা কর্মসূচিও শেষ। সব মিলিয়ে এ পর্যন্ত টিকা পেয়েছেন 567 জন। সারা দেশে টিকা দেয়া শুরু হবে 7 ফেব্রুয়ারি। এরই মধ্যে 36 জেলায় পৌঁছে গেছে করোনা ভ্যাকসিন। শুধু সরকারি হাসপাতালেই বসছে টিকা কেন্দ্র। ঢাকায় কেন্দ্রের সংখ্যা 49, স্বায়ত্তশাসিত হাসপাতালে 1, CMH 3, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল 4, সরকারি হাসপাতাল 20, বিশেষায়িত হাসপাতাল 12, বিজিবি হাসপাতালে 1, আনসার হাসপাতাল 1, ঢাকা সিভিল সার্জন অফিসেও বসছে একটি কেন্দ্র। এছাড়া টিকা দেয়া হবে 2 সিটি কর্পোরেশনের হাসপাতালেও। আর ঢাকার বাইরে টিকা কেন্দ্র 613টি। এর মধ্যে আছে সরকারি হাসপাতালে 1, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল 18, CMH ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 22, বিজিবি হাসপাতাল 4, জেলা পুলিশ হাসপাতাল 63, জেলা সদর হাসপাতাল 63, উপজেলা সদর হাসপাতালেও বসবে 423 কেন্দ্র।
মন্ত্রী মহোদয় আমাদেরকে যেটা বলেছেন যে উনি একটা নির্দিষ্ট হাসপাতালে কথা বলবেন, সেই নির্দিষ্ট হাসপাতালে উনি নিজে থাকবেন, আমরা থাকবো, ফ্রন্টলাইনারদের সাথে করে নিয়ে উনি একসাথে একটা টিকা দিতে চান এবং ওই দিন আমরা ওখানে প্রায় 150 জনের মতন আমরা টিকা দিব এবং আমাদের যারা আছে বিশেষ করে আমাদের ডিজি অফিস যারা আছেন আমরা আশা করছি আমরা সবাই ওখানে টিকা নিব। তবে আবেদন শুরু হলেও নানা জটিলতায় নিবন্ধন করতে পারছেন না অনেকেই। এখনও চালু করা যায়নি সুরক্ষার অ্যাপ ভার্সন। এ পর্যন্ত সুরক্ষার ওয়েবসাইটে জমা পড়েছে 11,000 আবেদন। যে অ্যাপটি মাত্র 27 তারিখে খুলেছে এবং এটা ব্যবহার করতে গেলে আপনাদের কাছ থেকে কিছু কিছু ফিডব্যাক আসবে এবং আমরা যারা ব্যবহার করছে অ্যাপ বলা উচিত না, আসলে এখন পর্যন্ত ওয়েব পোর্টালের মাধ্যমে হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই প্রবলেমগুলোর সলিউশনগুলো সব বের করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা প্রয়োগে কাজ করবে 6,990টি টিম। ব্যবহার করা হবে না নিয়মিত টিকা কর্মসূচির কেন্দ্র ও জনবল। আলাদা প্রশিক্ষণ প্রাপ্ত জনবল দিয়েই চলবে করোনা টিকা কর্মসূচি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠেছে স্বর্ণ ও মাদক চোরাচালানের নিরাপদ রুট। ঢাকা কাস্টম হাউসের প্রতিবেদন বলছে এ বিমানবন্দরের 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অরক্ষিত। আধুনিক যন্ত্র না থাকায় অনেক ক্ষেত্রেই চোরাচালান প্রতিরোধ করা যাচ্ছে না। আর গোয়েন্দারা বলছেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধেও আছে অভিযোগ। শাহজালাল বিমানবন্দরের 2য় তলার স্টাফ গেট। এয়ারলাইন্সের কর্মীরা এই গেট দিয়ে বিমানবন্দরে যাওয়া আসা করেন। ঢাকা কাস্টম হাউসের প্রতিবেদন বলছে এখানে লাগেজ বা মানুষের শরীর পরীক্ষার স্ক্যানিং মেশিন নেই, আর এই সুযোগ নেন এয়ারলাইন্স কর্মীরা। ধরা পড়ার নজিরও রয়েছে। বহির্গমন হলেও নেই কোনো ব্যাগেজ স্ক্যানার, ফলে সব যাত্রীকে সঠিকভাবে তল্লাশি করা হয় না। স্থায়ী স্ক্যানার না থাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের ম্যানেজ করারও সুযোগ থেকেই যায়। আগমনী হলেও নেই পর্যাপ্ত আধুনিক মেশিন। প্রতিদিন অসংখ্য গাড়ি হ্যাঙ্গার গেট দিয়ে বিমানবন্দরে ঢোকে ও বের হয়। এখানে একটি পুরনো স্ক্যানিং মেশিন আছে, কিন্তু তা প্রায়ই নষ্ট থাকে। কাস্টম গোয়েন্দার প্রতিবেদন বলছে এই গেট দিয়ে চলাচল করা কোনো গাড়িরই তল্লাশি সম্ভব হয় না। কুরিয়ারে প্রতিদিন 3,000 বিল অফ এন্ট্রি শুল্কায়ন হয়, কিন্তু এগুলোর বেশিরভাগই স্ক্যান হয় না। এয়ার ফ্রেইটে প্যালেট স্ক্যানার আছে মাত্র একটি, যা দিয়ে সব চালান পরীক্ষা অসম্ভব। পদ্মা গেটে কোনো গাড়ি স্ক্যানার নেই, ফলে জানা যাচ্ছে না তেল পরিবহনে নিয়োজিত গাড়ির মাধ্যমে চোরাচালান হয় কিনা। ঢাকা কাস্টম হাউসের হিসাবে 215 কোটি টাকা ব্যয়ে নিশ্চিত করা সম্ভব এই 7 পয়েন্টের নিরাপত্তা। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগের কথা। আধুনিক বডি স্ক্যানার এবং কিছু লাগেজ স্ক্যানার আসার কথা ছিল, সিসিটিভি ক্যামেরা টোটাল এরিয়াতে কাভারেজ করার কথা ছিল। তো এইগুলো যন্ত্রপাতিগুলো কিছু আসছে, কিছু ইনস্টলেশনের অপেক্ষায় আছে। এই কোভিডের কারণে কিন্তু এগুলো একটু বিলম্বিত হয়েছে। এদিকে বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছে কাস্টমস গোয়েন্দা সহ কয়েকটি সংস্থা। গোয়েন্দাদের অভিযোগ বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। সরকারের অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে, যারা শুধু স্মাগলিং না, যারা আরও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ গোয়েন্দা কার্যক্রম করে, তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে। আমি তাদের সাথে সহযোগিতা করে তাদের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার চেষ্টা করছি। বিভিন্ন সংস্থার হাতে ধরা পড়া স্বর্ণের চালানের বেশিরভাগই এই বিমানবন্দরে। সম্প্রতি ধরা পড়ে মাদকের 2টি বড় চালানও। স্বাধীনতার 50 বছরে অনেক এগিয়েছে দেশ। অবকাঠামো উন্নয়নে প্রতি বছর লাখ কোটি টাকা খরচ করছে সরকার, কিন্তু শাহজালাল বিমানবন্দরের মতো এত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েই গেছে। নিশ্চয় অর্থের অভাব এজন্য দায়ী নয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 20 বছর বয়সেই কোটিপতি ভোলার আশরাফুল ইসলাম দীপু। তার আয় পুরোটাই প্রতারণার মাধ্যমে। নিজেকে কখনো মার্কিন নাগরিক, কখনো এনএসআই পরিচালক, বড় সরকারি কর্মকর্তা, কখনো বা গ্রুপ অব কোম্পানির মালিক পরিচয় দিতেন। গোয়েন্দা পুলিশ জানিয়েছে ইউটিউব দেখে প্রতারণার কৌশল আয়ত্ত করেছেন তিনি। সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন দীপু। নোমান গ্রুপ এবং ইসলাম টেক্সটাইলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পোশাক তৈরির প্রতিষ্ঠান নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার খবর জানাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেন দীপু। ফেসবুক লাইভে জানান গুলশান ওয়েলফেয়ার ক্লাবে সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছেন। আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন তাহলে আগামী দিনগুলোতে সংসদে যাব, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। ভিডিওটি ভাইরাল হলে দীপুকে প্রতারক দাবি করে থানায় সাধারণ ডায়েরি করে নোমান গ্রুপ। অভিযোগ করে
গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগেও। সাধারণ একটা ডায়েরি করি গুলশান থানায়, কেউ যেন বিভ্রান্ত না হন। আমরা এই নামে একটা পেয়েছি, ওনাকে আমরা চিনি না, মোহাম্মদ আশরাফুল ইসলাম দীপু, কিংবা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ভাইস চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। তদন্তে দীপুর প্রতারণার অভিযোগের সত্যতা পেয়ে গ্রেপ্তার করে ডিবি। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতারণার নানা কৌশল। গোয়েন্দারা বলছে 14 বছর বয়সেই ভোলাই ত্রাণের টাকা আত্মসাতের মধ্য দিয়ে শুরু হয় দীপুর প্রতারণা। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর পরিচালক পদে নিয়োগের ভুয়া গেজেট ছেপেছেন। এনএসআই এর সহকারী পরিচালক হিসেবে চাকরি দেওয়ার নামে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। সে ঢাকা এবং ঢাকা সহ তার এলাকা ভোলার লোকজন, বরিশালের লোকজন সহ দেশের বিভিন্ন স্থানের লোকজনের সাথে সে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে। করোনায় অসহায় মানুষকে সহায়তার নামে মানবিক টিম নামে সংগঠন তৈরি করে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। তার নামে কোটি কোটি টাকা বরাদ্দ আছে এমন চেক দেখিয়েও করেন প্রতারণা। অনলাইনের যে প্রতারণাটুকু সে এত ভালোভাবে এই বয়সে সে রপ্ত করতে পেরেছে। আমরা যেটা ধারণা করছি যে ভবিষ্যতে হয়তো তাকে যদি আমরা এখনই লাগাম টেনে না ধরতে পারতাম, সে হয়তো আরো বড় ধরনের একজন রাষ্ট্রীয় প্রতারক হিসেবে সে বিবেচিত হতো। প্রতারণার ফাঁদ পাততে দীপু চলাফেরা করেন নামি ব্র্যান্ডের ভাড়া করা গাড়িতে। তার হাত থেকে রেহাই পায়নি গাড়ির চালকরাও। ওরে প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি দিবে, সেই ক্ষেত্রে আমার কাছ থেকে 30,000 টাকা নেওয়ার পরে এখন দেখি সে প্রতারক। দীপুর মতো প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। তৃতীয় ধাপের নির্বাচনে 45 পৌরসভায় আওয়ামী লীগের জয়, নির্বাচন সুষ্ঠু দাবি কমিশনের। আল মুসলিম গ্রুপের 175 কোটি টাকা পাচার, পরিমাণ বাড়তে পারে বলে ধারণা দুদকের। আমদানির খবরে কিছুদিন চালের দাম কমলেও আবারও তা বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে মাঝারি ও মোটা চালের দাম বেড়েছে প্রায় 4%। বাজারে আমদানি করা চালের সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে বলে দাবি আড়তদারদের। অভ্যন্তরীণ ঘাটতি মেটানো এবং দাম কমাতে শুল্ক কমিয়ে 300 প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। আমদানির খবরে গত কয়েক সপ্তাহ ধরে দাম কমতে শুরু করলেও আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক সপ্তাহের ব্যবধানে মাঝারি মানের চালের দাম বেড়েছে 4.76%। মোটা চালের দাম বেড়েছে 3.37%। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 61 থেকে 62 টাকায়। 28 জাতের চাল বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকা কেজি দরে। তবে স্থিতিশীল নাজিরের দর। চালের দাম আবারও বাড়তে শুরু করায় অসন্তোষ ক্রেতারা। এখানে যেটা হচ্ছে যে সিন্ডিকেশনটা আমার মনে হয় কাজ করছে সম্পূর্ণটাই আসলে আমাদের সাপ্লাই সিস্টেমের যে ইনএফিশিয়েন্সি। এক সপ্তাহ 50 থেকে 100 টাকা কিছু কিছু চালের দাম কমেছিল, কিন্তু তার পরবর্তীতে যখন চাল ঢুকতে বিলম্বতা শুরু হলো তখনই কিন্তু সে দামটা আবার মিল মালিকরা ধানের দাম বেশি বলে চালের দামটা সাবেক জায়গায় নিয়ে আসছে। বিক্রেতারা জানান বাজারে আমদানি করা চালের সরবরাহ খুবই কম। কিছু আড়তে দেখা মিললেও দাম সহনীয় না হওয়ায় আগ্রহ নেই ক্রেতাদের। গতকালকে 10 বস্তা চাল পাইছি মানে এই আমদানি করার পর, কিন্তু এটি না দিচ্ছে এগুলো ছোট আইটেম, এটা চলে কম। মিনিকেটটা যদি পর্যাপ্ত পরিমাণে ঢুকতো তাহলে মিনিকেট দামটা কমে যেত। কাস্টমার এটা গ্রহণ করতেছে না, একদিকে হলো দামও বেশি, মানে যেই মান আছে সেই মান অনুযায়ী দামটা অনেক বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ চাউলের দামটা একটু ঊর্ধ্বগতি। আমি 28 চাল কিনতে আসছি আর কি, এখন বস্তা মানে দোকানদাররা 2450-2500 টাকা চাইতেছে আর কি। দাম নিয়ন্ত্রণে আনতে আমদানি করা চাল সঠিকভাবে বাজারজাত হচ্ছে কিনা তা তদারকির দাবি ভোক্তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের নির্বাচনে 62 পৌরসভার মধ্যে বেশিরভাগে জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা। আওয়ামী লীগ 45, স্বতন্ত্র 14 ও 3 বিএনপি প্রার্থী জয় পেয়েছেন। নির্বাচন কমিশন বলছে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে।
শনিবার সকাল ৮টায় শুরু হয় তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই সকালবেলা শীতের মধ্যে আইসা খুব ভালোভাবে আমি ভোট দিছি, খুব শান্তি শৃঙ্খলাভাবে ভোট হইতেছে। বেশিরভাগ পৌরসভায় ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী ও ময়মনসিংহের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়। এসব ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। ৯টি পৌরসভায় অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থীরা। এর মধ্যে আছে জামালপুরের সরিষাবাড়ি, বগুড়ার শিবগঞ্জ, বরিশালের গরুনদী, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ভালুকা, কিশোরগঞ্জ সদর ও কটিয়াদি, নাটোরের সিংড়া এবং ফেনী পৌরসভা। তবে সঠিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। আমি বলবো যে প্রত্যেকটা কোনটার চেয়ে কোনটা মন্দ হয়নি, তবে দ্বিতীয়টা যে সিরাজগঞ্জে একটা দুঃখজনক ঘটনা না ঘটলে আমরা বলবো যে প্রত্যেকটাই প্রায় একই রকম হয়েছে। আর আজকেরটা তো একেবারেই শান্তিপূর্ণভাবে হয়েছে সব। বেসরকারিভাবে ফল ঘোষণার পর নিজ নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিজয়ী প্রার্থীরা। আমি দ্বিতীয়বার মেয়র হিসাবে আমি কিশোরগঞ্জের পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে যে মডেল প্রতিশ্রুতি পৌরসভার ছিল সেটা বাস্তবায়ন করার জন্য আমি কাজ করে যাব। তৃতীয় ধাপে নির্বাচনে ভোট গ্রহণ হয় ৬২টি পৌরসভায়। প্রতিদ্বন্দ্বিতা করেন মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৩৬০ জন। এই ধাপে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী প্রক্রিয়াকে আরও অবাধ ও সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন নোয়াখালীর বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা। শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, নির্বাচন নিয়ে যেসব বলেছেন সেসব বক্তব্য সত্য, এখনও আগের বক্তব্যেই অনড় আছেন। মেয়র পদে প্রচারের সময় নির্বাচনে অনিয়ম সহ বিভিন্ন ইস্যুতে দেয়া আব্দুল কাদের মির্জার বক্তব্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনিয়মের জন্য প্রশাসনকে দায়ী করেন তিনি। বড় ভাই ওবায়দুল কাদেরকে নিয়েও ছিল তার নানা অভিযোগ। কারো থেকে সুবিধা নিয়ে যদি জাল ভোট, কোন ভোটে অনিয়ম করেন, কোম্পানিগঞ্জের মাটি থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বসুরহাট পৌরসভা নির্বাচনে জয়ী আব্দুল কাদের মির্জা শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দেখা করেন বড় ভাইয়ের সঙ্গে। যে অপরাজনীতি চলছে এটা যদি বন্ধ না হয়, যদি অস্ত্রবাজি বন্ধ না হয়, তাহলে 1 মাস পর আমরা আবার এই প্রেস ক্লাবে আপনাদের সাথে কথা বলে পরবর্তী কর্মসূচি নেব। কাদের মির্জা বলেন, তিনি সুষ্ঠু নির্বাচন চান। নির্বাচনী প্রক্রিয়াকে আরও অবাধ ও সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান তিনি। আমি চাই পরবর্তী নির্বাচনগুলো বাংলাদেশে যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় এবং এই নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য জননেত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে এখন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার উদাহরণ আমাদের বসুরহাট পৌরসভা। তিনি জানান, নোয়াখালীতে অপরাজনীতির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে ১৭৫ কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক অনুসন্ধানে তথ্য মিললেও পাচারের পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করছে দুদক। দেশ থেকে প্রতি বছর ৬৪,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অন্যতম অংশীদার আল মুসলিম গ্রুপ বলেও জানিয়েছে সংস্থাটি। তবে অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত প্রতিষ্ঠানটি। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী দেশ থেকে প্রতি বছর কমপক্ষে ৬৪,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়। আমদানিতে ওভার ইনভয়েস বা পণ্যের অতিরিক্ত রপ্তানি দেখিয়ে টাকা বিদেশে পাচার হয় বলে মনে করেন শুল্ক গোয়েন্দারা। মূলত পোশাক খাত থেকে সিংহভাগ টাকা পাচার হয় বলে অভিযোগ এসেছে দুদকের কাছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পাচার হয় টাকা। আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে এমন সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুদক।
প্রাথমিকভাবে 175 কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। দুদক বলছে, তথ্য উপাত্ত যাচাই করে আল মুসলিম সহ অন্য সব অবৈধ অর্থ পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য 3 সদস্যের অনুসন্ধান দলও গঠন করেছে সংস্থাটি। আল মুসলিম গ্রুপের মালিকেরা 175 কোটি টাকার পাচারের তথ্যের কথা বলা হয়েছে। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাবে বা সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তিনি যত ক্ষমতাশালী হন না কেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এটার বিষয়ে আমাদের ইনকোয়ারি চলতেছে। আমার বক্তব্য হইল যে এখানে কোনো কিছু আমাদের কোনো সমস্যা হবে না এবং আমরা কোনো কিছু এটার সাথে জড়িতও না। টিআইবি বলছে, শুধু ওভার ইনভয়েস নয়, পাচারকারীরা অন্য কোনো নতুন কৌশল অবলম্বন করছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা মোটামুটিভাবে তাদের একটা বিশাল অংশই প্রভাবশালী এবং ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিভিন্নভাবে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাগুলো নিতে দেখা যায় না। দেশ গড়ার কথা বলে কোনো প্রতিষ্ঠান দেশের অর্থনীতিকে খোঁড়া করে দিচ্ছে। তাদের তালিকা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020 সালের এইচএসসি ও সমমানের ফলাফলে জিপিএ 5 পেয়েছেন 1,61,807 জন। এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করায় পাশ করেছেন শতভাগ শিক্ষার্থী। রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ 5 পেলেও অনেকে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় অভিযোগ করেছেন। গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন 13,67,377 জন শিক্ষার্থী, কিন্তু দেশে করোনা সংক্রমণের কারণে পরীক্ষা বাতিল হয়। পরবর্তীতে জেএসসির 25% ও এসএসসির 75% নম্বরের ওপর ভিত্তি করে ফলাফল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধন করা হয় সংশ্লিষ্ট বোর্ডের আইন। অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হলো। ফলাফলে জিপিএ 5 পেয়েছেন 1,61,807 জন, যেটি 2019 সালে ছিল 47,286। জিপিএ 5-এর শতকরা হার হচ্ছে 11.83 ভাগ। 2019 সালে সেটি ছিল 3.54 ভাগ। জেএসসি এবং এসএসসিতে জিপিএ 5 না পেলেও 17,220 জন শিক্ষার্থী এইচএসসিতে পেয়েছেন জিপিএ 5। অন্যদিকে জেএসসি এবং এসএসসিতে জিপিএ 5 পাওয়া 396 জন পাননি জিপিএ 5। বিষয় ম্যাপিং করে ফল দেওয়ার কারণে এমনটি ঘটেছে জানালেন শিক্ষামন্ত্রী। আপনি যে কোনো পদ্ধতিতেই যান, সেই পদ্ধতিতে তার ওই সাবজেক্টগুলো, কারণ সকলের জন্যই তো একই মানদণ্ড হবে, তো সেই ক্ষেত্রে ওই সাবজেক্টগুলোতে সে যেহেতু তত ভালো করেনি, সেই কারণে তাদের এই, এবং সেটাও আমরা ম্যাপিং যেভাবে করেছিলাম সেটা দিয়ে একেবারে মিনিমাম সংখ্যক হচ্ছে এই 396। এদিকে এইচএসসির ফলাফলে খুশি বেশিরভাগ শিক্ষার্থী। রেজাল্ট পেয়ে আমি খুশি, তবে আরেকটু ভালো হলে আমি বেশি খুশি। আমি এই পরীক্ষায় A+ উত্তীর্ণ হই। আমি আমার রেজাল্ট অনেক বেশি স্যাটিসফাইড। তবে অনেকে জেএসসি ও এসএসসিতে ভালো ফল করেও এইচএসসিতে প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। রেজাল্ট নিয়ে হতাশ, আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটি পাইনি। আমার এক ছোট ভাই আর ছোট বোনের একই জিএসসি রেজাল্ট এবং এসএসসি রেজাল্ট ছিল, কিন্তু তাদের যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট এসেছে একদমই ভিন্ন রকম। ফলাফল নিয়ে কারো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে আবেদন করা যাবে জানিয়েছে মন্ত্রণালয়। ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের আনন্দে ভরে ওঠে কলেজ ক্যাম্পাস, কিন্তু করোনার কারণে এবার শুধুই শূন্যতা। আর কখনো যাতে পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের ফলাফল নিতে না হয়, এমনটাই প্রত্যাশা শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উচ্চশিক্ষায় আসন রয়েছে প্রায় 8 লাখ। এবার পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল দেয়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএর নম্বর কমানো হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেলে আসন কমায় ভর্তিতে তীব্র প্রতিযোগিতায় পড়বে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় খোলার পরই ভর্তির তারিখ ঘোষণা করা হবে। এবার এইচএসসির ফলাফলে শতভাগ পাশ করেছে। পাশ করা শিক্ষার্থী প্রায় 13,67,377 জন। ইউজিসির তথ্য অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন আছে প্রায় 47,000, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন 3,25,000, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে স্নাতকে আসন 4,44,200,
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন প্রায় 34,000। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 53,148টি। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে 6,000-এর বেশি। ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের আসন কোনো সংকট হবে না। যেটি সংকট হবে সেটি সর্বত্র রয়েছে, এটির সমাধান কখনো সম্ভব নয়। সেটি হচ্ছে যে ছাত্রছাত্রীদের নিজের পছন্দের মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং নিজের পছন্দের মতো বিষয়বস্তু বেছে নেওয়া। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে আসন কম থাকায় ভর্তিতে তীব্র প্রতিযোগিতায় পড়বে শিক্ষার্থীরা। আমার স্বপ্ন আমি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। এখন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নিয়েছি। এবার গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে এখন পর্যন্ত 29টি পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে নিজস্ব পদ্ধতিতে। ফেব্রুয়ারিটা আমাদেরও দেখা উচিত, তারপরে যত দ্রুত সম্ভব এর মধ্যে যা কাজকর্ম করা সেগুলো আমরা করতে থাকব এবং আমরা হয়তো ফেব্রুয়ারির পরে গিয়ে ভর্তি পরীক্ষা আমাদের ছেলে মেয়েদের বসাবো। তবে বুয়েট, রুয়েট, কুয়েট ও চুয়েট এখনো সিদ্ধান্ত নিতে পারেনি ভর্তি প্রক্রিয়ার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিষ্কারের পর 15 দিন না যেতেই আবর্জনায় ভরাট হচ্ছে ঢাকা উত্তরের খালগুলো। সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন, খালপাড়ের বাসিন্দারা ময়লা ফেলা বন্ধ না করায় এই অবস্থা হচ্ছে। তবে মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, নিজেরা ময়লা ফেলা বন্ধ না করলে করা হবে জরিমানা। মিরপুরের প্রাণ রূপনগর খাল। গত 15 জানুয়ারি ইস্টার্ন হাউজিং 2 নম্বর গেটের সামনের অংশের ভাসমান বর্জ্য পরিষ্কার করা হয়। সেই বর্জ্য ফেলা হয় আমিনবাজারের ভাগাড়ে। একই জায়গা আবার পরিষ্কার করা হচ্ছে। 15 দিনেই আবর্জনায় ভরাট হয়ে গেছে খালটি। একই অবস্থা রামচন্দ্রপুর, 22 টেকি, বাউনিয়া সহ বেশ কিছু খালের। ডিএনসিসির কর্মীরা বলছেন, খালপাড়ের বাড়ি থেকে প্রতিদিন বর্জ্য ফেলা হচ্ছে, যে কারণে পরিষ্কার করেও কোনো লাভ হচ্ছে না। খালটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে ফেলছে, যার ফলে বেশি এসে ওই এক জায়গায় জমা হচ্ছে, আবার উড়িয়ে দিচ্ছে। সবসময় নিয়ত ফেলানোর চেষ্টা করছে এবং কি ফেলাচ্ছে, এর কারণে আবার খাল পুনরায় আবার ভরাট হয়ে যায়। পরিষ্কার খালে যারা আবর্জনা ফেলছেন তাদের জরিমানা করার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরের মেয়র। তিনি জানান, প্রতিটি খাল পরিষ্কার ও সীমানা নির্ধারণের পর হাঁটার রাস্তা তৈরি হবে। খালের পাশে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা মানুষজন কেউ জানবে না, আমরা কিন্তু সিসি ক্যামেরা লাগানোর অলরেডি নির্দেশ দিয়েছি আমি। এই সিসি ক্যামেরার মধ্যে যদি দেখি কেউ ময়লা ফেলে তাকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। আমরা কাউকে বলে কয়ে কোনো উদ্বোধনের মাধ্যমে সিসি ক্যামেরা লাগাবো না, আমরা কিন্তু সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি খাল পরিষ্কার করার পরে। 4 জানুয়ারি থেকে খাল পরিষ্কার কর্মসূচি শুরু করে ঢাকা উত্তর। এখন পর্যন্ত বিভিন্ন খাল থেকে তোলা হয়েছে 6,131 টন বর্জ্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের জেনারেটরম্যান জাবেদকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। পরিবারের অভিযোগ, এক আত্মীয়ের সাথে বৃহস্পতিবার সিলেটে মাজার জিয়ারতে যান ওই কিশোরী। শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইলে ফিরছিলেন। ট্রেনে ওঠার পর থেকে জাহিদ তাকে উত্ত্যক্ত করতে থাকে। রাতে ট্রেনের ভেতরে একটি রুমে নিয়ে তাকে ধর্ষণ করে জাহিদ। মেয়েটি চিৎকার করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। পরে জাহিদকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে যাত্রীরা। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা হয়েছে। ওই কিশোরী মৌলভীবাজারের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি তার বক্তব্য শুনে ইজাহার লিপিবদ্ধ করে মামলা রেকর্ড করি। মামলার আসামিকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করি। আর মামলার যে ভিকটিম তাকে চিকিৎসার জন্য আর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করি। রাজধানীতে শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের 14তম আসর। এবার প্রতিযোগিতায় 37টি দেশের 179টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। শনিবার বিকেলে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আসরের উদ্বোধন করেন। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন, এই স্লোগানে শুরু হলো শিশু কিশোরদের জন্য শিশু চলচ্চিত্র উৎসবের 14তম আসর। বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অভিজ্ঞতার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। দর্শকদের পদচারণায় মুখর শাহবাগের পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণ। শনিবার বিকেলে আয়োজনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় তিনি শিশুদের মেধা বিকাশে শিক্ষামূলক চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান।
তাই আমি অনুরোধ জানাবো এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদেরকে কিভাবে গড়া যায় সেটির একটি পরিকল্পনা করা, আগামী প্রতিযোগিতায় সেইভাবে ক্যাটাগরিগুলোকে ঠিক করা এবং সেইভাবে পুরস্কৃত করা। তাহলে হবে কি, এই চলচ্চিত্র উৎসবটা জীবন গড়ার ক্ষেত্রে, নতুন প্রজন্ম গড়ার ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। উৎসবে বাংলাদেশের শিশুদের 19টি চলচ্চিত্র দেখানো হবে। আমাদের সমাজকে দেখাতে চেয়েছি যে রেপের মধ্যে একটা ঘৃণ্য কাজ, ওইটা যদি একটা ছেলের সাথে হতো তাহলে আসলে তার কি রিয়াকশন হতো বা তার উপর সোশ্যাল ইম্প্যাক্টটা আসলে কি। আমার মুভিটা হচ্ছে একটা মেয়েকে নিয়ে যে তার ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছে, কিন্তু সে ফ্রেন্ডকে হারিয়ে ফেলার পরও সবাই মনে করে মেয়েটা একা, কিন্তু মেয়েটা প্রতি মুহূর্তে তার ফ্রেন্ডকে ফিল করতে পারে, দেখতে পারে। আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় 37 দেশের 179টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এর মধ্যে দেশীয় ক্যাটাগরিতে 5টিকে দেয়া হবে চলচ্চিত্র পুরস্কার। আমরা প্রদর্শনীর জন্য এই বছর নির্বাচিত করেছি 37টি দেশের 179টি চলচ্চিত্র, যার মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে। বাংলাদেশের শিশুদের নির্মিত চলচ্চিত্র রয়েছে এখানে, আর যাদের বয়স 18 বছরের নিচে। 19 থেকে 25 বছর বয়সী নির্মাতাদের জন্য একটা বিভাগ আছে যেখানে তারা তরুণ নির্মাতারা সিনেমা জমা দিয়েছে। আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত শিশু কিশোর ও অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে পুরো আয়োজন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনা একদিনে 12,467 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 4,93,000-এর বেশি। বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 22,29,000 আর আক্রান্ত 10,31,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে প্রায় 3,000 মানুষের। 24 ঘন্টায় শনাক্ত 1,37,000-এর বেশি। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই অবস্থান যুক্তরাজ্যের। দেশটিতে নতুন করে 1200 মৃত্যু নিয়ে প্রাণহানি 1,05,000 ছাড়িয়েছে। ব্রাজিলেও শনিবার প্রাণ গেছে প্রায় 1200 জনের। তৃতীয় ধাপে সংক্রমণ দেখা দিয়েছে ফ্রান্সে। এরপরও লকডাউন ঘোষণার বিপক্ষে ম্যাক্রো সরকার। করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়া দেশগুলো থেকে আসাদের জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল, সাউথ আফ্রিকা এবং ব্রাজিল। জনসন অ্যান্ড জনসনের টিকার এক ডোজেই করোনা প্রতিরোধ সম্ভব। এছাড়া গুরুতর সংক্রমণের ক্ষেত্রে 85% কার্যকর বলে দাবি বহুজাতিক প্রতিষ্ঠানটির। জরুরি ব্যবহারে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ছাড়পত্র পাওয়ার আশা তাদের। একের পর এক উদ্ভাবিত হচ্ছে করোনা টিকা। এখন পর্যন্ত 2 শতাধিক ভ্যাকসিন তৈরি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে বেশ কয়েকটি টিকা প্রয়োগ শুরু হয়েছে বিভিন্ন দেশে। এই তালিকায় যোগ হচ্ছে আরেকটি টিকা। যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের AB26.cov2.s। প্রতিষ্ঠানটির দাবি, এই টিকা মাত্র 1 ডোজ প্রয়োগ করলেই করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়বে। It is clearly value added, both in the United States and importantly, যুক্তরাষ্ট্র ছাড়াও উন্নয়নশীল দেশের জন্য এই টিকা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি অনেক বেশি কার্যকর। এছাড়া এর দাম কম ও টিকা সংরক্ষণের জন্য খুব বেশি ঠান্ডার প্রয়োজন হয় না। সাধারণ রেফ্রিজারেটরেই সংরক্ষণ করা যায়। গবেষকরা জানান, মানবদেহে তৃতীয় দফা পরীক্ষায় এই টিকা 72% কার্যকারিতা প্রমাণ হয়েছে। গুরুতর সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে 85% কার্যকর। তবে আরও 3টি মহাদেশে পরীক্ষায় দেখা গেছে এই টিকা 66% কার্যকর। আমেরিকা ও আফ্রিকার 44,000 স্বেচ্ছাসেবকের উপর এই টিকা পরীক্ষা করা হয়েছে। তুলনামূলক বিচারে দেখা গেছে ফাইজার ও মডার্নার চেয়ে জনসন অ্যান্ড জনসনের টিকার কার্যকারিতা কম। ইউরোপ, আমেরিকার পাশাপাশি সাউথ আফ্রিকা ও ভারতে এই টিকা তৈরি হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজ দেশের মানুষকে উৎসাহিত করতে করোনার টিকা নিয়েছেন বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান। টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ আরও অনেকে। করোনা টিকা নিয়ে সমান বিতরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগেই টিকা নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 21 ডিসেম্বর ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে ফাইজার বায়োএনটেকের টিকা নেন তিনি। টিকা কার্যকর ও নিরাপদ সেটা নিশ্চিত করতেই টিকা নিয়েছেন 78 বছরের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। এর 1 সপ্তাহ পর মডার্নার
টিকা নেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী। এছাড়া টিকা গ্রহণ করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং রিপাবলিকান সিনেটর মিট রমনি। ইসরায়েলের প্রথম নাগরিক হিসেবে টিকা নেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 10 জানুয়ারি ফাইজার বায়োএনটেকের দ্বিতীয় ডোজ নেন তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান টিকার প্রথম ডোজ নেন 25 ডিসেম্বর। তবে কোন প্রতিষ্ঠানের টিকা নিয়েছেন তা জানা যায়নি। তবে ফাইজারের টিকা নিয়েছেন 85 বছরের সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। 9 জানুয়ারি করোনা টিকা নেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী প্রিন্স ফিলিপ। উইন্ডসর ক্যাস্টেলে 94 বছরের রানী এবং 99 বছরের প্রিন্সকে টিকা দেন রাজ পরিবারের নিজস্ব চিকিৎসক। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাক নেন 13 জানুয়ারি। রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি টিকা নিয়েছেন বিশ্বের ধনী ব্যক্তি বিল গেটসও। 22 জানুয়ারি টিকার প্রথম ডোজ নেন 65 বছরের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ছবিসহ নিজের টিকা নেওয়ার খবর টুইট করেন তিনি। 28 জানুয়ারি টিকা নেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্কে একটি স্কুলে গিয়ে টিকা নেন 71 বছরের গুতেরেস। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে করোনার টিকা সমানভাবে বিতরণে আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজদের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অভিষেকের অপেক্ষা হাসান মাহমুদ ও ইয়াসির রাব্বির। সাদা পোশাকে দাপট দেখাতে বোলিংয়ে জোর বাংলাদেশের। দলে 5 পেসারের পাশে আছেন 4 স্পিনার। ব্যাটিং অর্ডারেও প্রত্যাশিত সবাই। প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল প্রস্তুতি ম্যাচ শেষেই ঘোষণা হবে টেস্ট দল, কিন্তু প্রথম 2 দিনে বিসিবি একাদশের পারফরম্যান্সে হয়তো সবকিছু বোঝা হয়ে গেল নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 টেস্টের জন্য 18 সদস্যের দলে নতুন মুখ হাসান মাহমুদ, সঙ্গে আরো 4 পেসার মিলে এক্সপ্রেস ডিপার্টমেন্ট 5 জনের। আর স্পিনে সাকিবের পাশে মিরাজ, নাইম, তাইজুলি আছেন প্রত্যাশিতভাবে। অবশ্যই বড় ঘটনা সাকিব আল হাসানের প্রত্যাবর্তন। চোট বাধা গুরুতর হয়নি। ওয়ানডের পর এবার সাদা পোশাকে রাঙিয়ে দেওয়ার প্রত্যাশা টাইগার বিস্ময়ের কাছ থেকে। পুরোদমে অনুশীলন করেছেন সাকিব। চোট সামলে পুরো ফিট অধিনায়ক মুমিনুল হক। প্রস্তুতি ম্যাচে বাজে শুরু সত্ত্বেও টিকে গেছেন সাদমান সাইফ। দুজনের একজন সঙ্গী হবেন তামিমের সাথে। টিকে গেছেন ইয়াসের আলী, নাজমুল শান্ত আর মিঠুন। রিয়াদের অনুপস্থিতিতে হয়তো আবার সুযোগ আসবে মিডল অর্ডারে। ওয়ানডের পরে 7-8 দিন একটা গ্যাপের মধ্যে আছে, যেটাতে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি নিজের সর্বোচ্চ দেওয়ার, কারণ অনেকদিন পর লাল বলের খেলা। সাকিব ভাই যে কথাটা বললেন, উনি একটা আমাদের ভাইটাল রোল প্লে করে সবসময় ম্যাচের মধ্যে। উনি থাকলে আমাদের ব্যাটিং প্লাস বোলিংয়ে 2 দিক দিয়ে হেল্প হয়। আমরা সবাই আগ্রহী ভালো ক্রিকেট খেলার জন্য এবং যথেষ্ট পরিমাণ ক্ষুধা আছে প্রত্যেকটা প্লেয়ার অনেকদিন পর ক্রিকেট খেলবে, তো হোপফুলি ভালো কিছু হবে। প্রস্তুতি ম্যাচে স্পিনারদের আধিপত্য থাকলেও হেড কোচ ডোমিঙ্গোর ব্যবস্থাপত্র মেনে পেস অ্যাটাকে গুরুত্ব রাখা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচের স্কোর কার্ড জানিয়ে দিচ্ছে আসল লড়াই ঠিক স্পিনারদের মধ্যেই আটকে থাকবে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে চাপে স্বাগতিক বিসিবি একাদশ। রাকিম কর্নওয়ালের বোলিং তাণ্ডবে 160 রানে অল আউট সোহানের দল। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ 5 উইকেটে 179 রান, সব মিলে সফরকারীদের লিড 276 রান। আগের দিন বিনা উইকেটে 24, এরপর 2 উইকেটে 98, সেখান থেকে অপরিকল্পিত ব্যাটিংয়ে 160 রানে অল আউট। প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় কখনোই মুখ্য নয়, তারপরও 3 দিনের ম্যাচে বিসিবি একাদশের সামনে হারের শঙ্কা। তার চেয়েও বড় কথা, উইন্ডিজ দল জানিয়ে দিল ওয়ানডের মতো সহজ হবে না টেস্ট সিরিজ। সাইফ, সাদমান, ইয়াসিররা আছেন টেস্ট দলে। তাদের ব্যর্থতায় প্রথম ইনিংসে 97 রানে পিছিয়ে থাকা। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ব্যাটিংয়ে জিট ধরাতে ব্যর্থ বিসিবি একাদশের বোলাররা। টাইগারদের হতাশার দিনে নতুন শক্তির জায়গা সম্পর্কে জানান দিল ক্যারিবীয়রা। সফর শুরুর আগে আলোচনায় থাকা রাকিম কর্নওয়াল
এবার আলো কাড়লেন ক্রিকেটীয় কারণে। একটু জোরের ওপর করা তার বড় টার্ন সামলাতে পারেনি সাদমানরা। চট্টগ্রাম টেস্টে তাই সম্ভাবনা জাগছে স্পিনের লড়াইয়ের। লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করেছি, এতেই সফলতা এসেছে। কন্ডিশন একই রকম থাকবে, উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। টেস্টে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারলেই সাফল্য আসবে। শেষ দিনে ম্যাচ বাঁচাতে লড়তে হবে বিসিবি একাদশকে। ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাক মানে গ্যাব্রিয়েল রোচ। এতদিন এটাই জানা ছিল স্বাগতিকদের, কিন্তু রাকিম কর্নওয়াল তাণ্ডবে বেজে গেছে বিপদ সংকেত। 3 দিনের প্রস্তুতি ম্যাচে রেজাল্ট হয়ে যাবার সম্ভাবনা, আর তাই 5 দিনের মূল টেস্ট 5 দিনেই গড়াবে কিনা যাচ্ছে না এড়ানো প্রশ্নটা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। ক্রিকেটকে বিদায় না বলতেই বিসিবির নির্বাচক হয়ে গেছেন আব্দুর রাজ্জাক। বোর্ডের সাথে কথা বলে অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছেন ক্রিকেটকে গুড বাই বলতে। নতুন ভূমিকায় মানিয়ে নিয়ে অবদান রাখতে কিছুটা সময় দরকার বলছেন এই স্পিনার। এখনো দায়িত্ব বুঝে নেননি, তবে গায়ে লেগে যাওয়া নির্বাচকের তকমাটা উপভোগ করতে শুরু করেছেন। চারদিক থেকে আসছে শুভ কামনা, প্রধান অতিথির আসনে হচ্ছে জায়গা। কর্পোরেট টি-20-র ফাইনাল দেখতে এসে হয়তো মনে পড়ে গেছে নিজের ক্যারিয়ার। প্রতিযোগিতামূলক ম্যাচে আর হয়তো মাঠে নামা হবে না। বিসিবির ডাকে সাড়া দেয়ায় ছাড়তে হবে মাঠের মায়া। যেহেতু সিলেকশনের ব্যাপারটা বোর্ড থেকে ডিসিশন নেওয়া হয়েছে, তো এবং আমি এগ্রি করেছি, তো ডেফিনেটলি সেটাতেও আমার নাম আমি এখন বলতে পারি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমি এখনও মানে গুড বাই বলিনি মাঠকে, তো আমি বর্তমান প্লেয়ারই আছি এখনও, তো যখন বলবো তখন থেকে আসলে সাবেক। বাট আমি আই শুড সে যে আই এম ভেরি লাকি। ডেফিনেটলি বোর্ডের একটা ইয়ে তো থাকবেই, তো আমি এখনও জানি না, কথা হোক, ওনাদের সাথে কথা হলেই বোঝা যাবে, ক্লিয়ার হবে। রাজ্জাক যখন ঢাকায় তখন টেস্ট দল ঠিক করতে ব্যস্ত অন্য 2 নির্বাচক নান্নু বাশার। ওয়ানডে সিরিজের মতো টেস্টেও বাংলাদেশ ডমিনেট করবে বিশ্বাস তার। হাসান মাহমুদ রাব্বিদের সুযোগ কাজে লাগানোর পরামর্শ নয়া নির্বাচকের। সিলেক্টরের চোখ দিয়ে কিন্তু খুব কম দেখা হয়েছে, তো আমি প্লেয়ার হিসাবে দেখতাম, আমি ক্যাপ্টেন হিসাবে দেখতাম যে কে কীরকম, কাকে কোথায় নেওয়া যায়। মানে আমি যতগুলো জায়গায় ক্যাপ্টেনশিপ করেছি, তো আমার কাছে মনে হয় যে ওইগুলাও আমার কাজে লাগবে জিনিসগুলা। যে ঘরোয়া ও আন্তর্জাতিকে মাঠের অভিজ্ঞতা বিশাল, তবে নির্বাচকের ভূমিকা ধরে উঠতে সময় নিতে চান খানিকটা। নান্নু বাশারের কাছ থেকে এরই মধ্যে সাহস পেয়ে গেছেন। মাঠের খেলার মতো ক্রিকেটার বাছাইয়েও সর্বোচ্চ দিতে চান বাঁহাতি এই স্পিনার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি শঙ্কামুক্ত। সব ঠিক থাকলে আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসক। বুকের ব্যথা নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়া সৌরভের হৃদযন্ত্রে আরও 2টি স্টেন্ট বসানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সৌরভের এনজিওপ্লাস্টি হয়, এরপরই স্টেন্ট 2টি বসানো হয়। এর আগে 2 জানুয়ারি নিজ বাড়িতে ব্যায়াম করার সময় জ্ঞান হারান সৌরভ। বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। পরে সেখানে সৌরভের হার্টের আর্টারিতে 3টি ব্লক ধরা পড়ে। তখনই একটি স্টেন্ট বসান চিকিৎসকেরা। কমলাপুরে একাডেমি শুরুর লক্ষ্যে ফুটবলার বাছাই কার্যক্রম শুরু করেছে বাফুফে। অনূর্ধ্ব 15 ক্যাটাগরিতে প্রথম দিন প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলেছে 9 জেলায়। কার্যক্রমের উদ্বোধন করেন কাজী সালাউদ্দিন। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে ভালো মানের ফুটবলার তৈরির আশাবাদ বাফুফে সভাপতির। বাফুফের ট্যালেন্ট হান্ট কার্যক্রম সকাল থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভিড় করতে থাকে খুদে ফুটবলাররা। প্রথম দিনে ঢাকা জেলা থেকে ট্রায়ালে অংশ নেয় প্রায় 400 ফুটবলার। অনূর্ধ্ব 15 ফুটবলারদের ডাকা হলেও বেশি বয়সী ফুটবলাররাও অংশ নেয় ট্রায়ালে। বাছাই করাদের নিয়ে ফুটবল একাডেমিতে হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির তত্ত্বাবধানে স্থানীয় 20 জন কোচ থাকবেন এই কার্যক্রমে। ট্রায়ালে খুদে ফুটবলারদের পরখ করে নিয়েছেন জাতীয় দলের হেড কোচ জেমিডে ও অ্যাসিস্ট্যান্ট কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। বেসিক্যালি মেসি আর রোনাল্ডো এদের থেকে ইন্সপায়ার্ড। ওদের খেলা সারাদিন দেখি বা ওদের ম্যাচগুলো দেখি। টিমটা একটু আলাদা আলাদা দিছে, তাই যেভাবে পারছি আমি আমার থেকে ভালো দিছি। আইডলাইজ করি ফরেন কান্ট্রিজগুলোর, আর ড্রিমও আছে ফুটবলার হয়ে বাংলাদেশকে প্রাউড করবো আর কি। 2014-তে সিলেট আর 2019-এ বাড্ডার বেড়াইতে একাডেমি করেছিল বাফুফে। দুটির কার্যক্রমই চলেনি বেশি দিন। তবে কমলাপুরে নতুনভাবে একাডেমির পরিকল্পনা নিয়ে আশাবাদী বাফুফে সভাপতি। যে 16 আছে তাকে ইফ ইজ কোয়ালিটি প্লেয়ার তাকে অন্য গ্রুপে দিয়ে দেব,
যে 12 আছে তাকে 12তে রাখলাম, যে 14 আছে under-14 রাখলাম। সো ইউ সি ওরা যেই বয়সে আসুক, আলটিমেটলি যখন সিলেক্ট হবে এই প্লেয়ারকে আমরা এমআইআর করবো। লাস্ট উইক আমরা সচিব মহোদয়ের সভাপতিত্বে আরেকটা মিটিং করেছি আমাদের এই প্রকল্পগুলো নিয়ে, আমাদের এই প্রজেক্টগুলো নিয়ে ওনাদের সাথে ডিটেলস আলোচনা হয়েছে এবং ওনারা যথেষ্ট সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমি আশাবাদী যে আমরা সরকারের থেকে এই কাজগুলোর জন্য ফাইন্যান্স পাবো, আর না হলে আমরা অ্যারেঞ্জ করে ফেলবো, না হলে আমরা আমাদের মতো আমরা চালাবো। প্রথম দিনের ট্রায়ালে খুদে ফুটবলারদের পরখ করে খুশি টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। স্বচ্ছতার সাথে বাছাই কার্যক্রম পরিচালনার নিশ্চয়তা দিয়েছেন। ছেলেদের ফুটবলার হওয়ার ইচ্ছা প্রবল, অনেকেই দারুণ প্রতিভাবান, তবে এখনই তাদের ভবিষ্যৎ নিয়ে বলা মুশকিল। আমরা সেরাদের বাছাই করতে চাই, তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে ভালো কিছু ভবিষ্যতে পাওয়া যাবে। শনিবার ঢাকা ছাড়াও 8 জেলায় হয়েছে ট্যালেন্ট হান্ট। 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। মার্চে একাডেমি চালু করার পরিকল্পনা বাফুফের। আগামী 2 বছর সাফ ও এফসির বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন বাছাইকৃত ফুটবলাররা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলবদলের বাজারে সরব রিয়াল মাদ্রিদ, পিএসজি, বার্সেলোনার মতো ইউরোপিয়ান জায়ান্টরা। এমবাপেকে চায় লস ব্লাঙ্কোস। গুঞ্জন আছে পিএসজিতে নেইমারের সঙ্গী হতে পারেন মেসি, রামোস। আর্থিক দুরবস্থা কাটাতে মেসিকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদে রামোসের চুক্তি নবায়ন নিয়েও আছে জটিলতা। স্প্যানিশ গণমাধ্যমের খবর, সেক্ষেত্রে মেসি, রামোসের পরবর্তী গন্তব্য হতে পারে পিএসজি। লা পারিসিয়ানদের নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো এই 2 অভিজ্ঞকে দলে ফেরাতে আশাবাদী। এখনও মাঘ মাসের পূর্ণিমা রাতের আবহ কাটেনি। চট্টগ্রামবাসী উপভোগ করল জ্যোৎস্না উৎসব। নগরীর লালদিঘি পাড়ে আয়োজন ছিল নাচ গানেরও। এতে অংশ নেন নানা বয়সের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জঞ্জালে ভরা এই শহরে চাঁদ দেখার সময় কারই বা হয়? অস্থির শহরে এর আবেদনই বা কতটুকু? তবুও কিছু মানুষ চাঁদের আলোয় মোহিত হয়, মুগ্ধ হয় পূর্ণিমা রাতের সৌন্দর্যে। এমন মনের মানুষেরা একজোট হয়েছিল চট্টগ্রামের লালদিঘি পাড়ে। কেননা আয়োজন হয়েছে জ্যোৎস্না উৎসবের। চন্দ্রবিলাস করতে অনেক ভালো লাগে, তো এমন জ্যোৎস্না উৎসব নামেও যে কোনো উৎসব আছে, আজ দেখে অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে, সবাইকে নাচতে দেখে, গাইতে দেখে অনেক সুন্দর লাগছে। উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তারা বলছে দেশের ইতিহাসে নানা পট পরিবর্তনের সাক্ষী এই লালদিঘি। এখানে বসে বন্দরনগরীর মানুষের ভেতর নতুন স্বপ্ন জাগাতে এই আয়োজন। এই শহরে প্রকৃতিকে আল্লাহ ঢেলে দিয়েছে, তো আমি এই লালদিঘিটাকে দেখেন একটা কি অবস্থায় ছিল, সেখান থেকে আজকে সুন্দর একটা অবস্থান এনেছি। আমি চাই লালদিঘিতে বসে আমরা চাঁদের জ্যোৎস্নাটাকে উপভোগ করার জন্য। এখানে অসাম্প্রদায়িক পরিবেশের মধ্যে আমরা সংস্কৃতি চর্চা করেছি। এই যে জ্যোৎস্না উৎসব, এর মাধ্যমে তিনি আমাদের সংস্কৃতি চর্চার মধ্যে সবাইকে এনেছেন। আমরা আজকে এটা আসলে আমাদের সকলের জন্য একটি উৎসব মুখর পরিবেশ। প্রায় 3 ঘন্টার এই উৎসবে গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছি বিরতিহীন 1 ঘন্টার সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। হার্ড ইমিউনিটি গড়তে মোট জনসংখ্যার 70 থেকে 80 ভাগকে নিতে হবে টিকা। কর্মসূচির বাইরে থাকছে 7 কোটি মানুষ। শাহজালাল বিমানবন্দরের 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অরক্ষিত। আধুনিক যন্ত্রের অভাবে ঠেকানো যাচ্ছে না চোরাচালান। গোয়েন্দা কর্মকর্তা সহ নানা পরিচয়ে প্রতারণা করে অল্প বয়সে কোটিপতি দীপু। ইউটিউব দেখে কৌশল আয়ত্তের দাবি। আমদানির খবরে চালের দাম কিছুটা কমলেও আবারও বাড়ছে। সপ্তাহের ব্যবধানে মাঝারি ও মোটা চালের দাম বেড়েছে প্রায় 4%। বিশ্বে করোনায় একদিনে 12,000 মৃত্যু, নতুন শনাক্ত 5 লাখ। ফ্রান্সে দেখা দিয়েছে 3য় ধাপের সংক্রমণ, বিস্তার রোধে কড়াকড়ি।
এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।